স্বাগত ডিবিসি সংবাদের সাথে আছি সামিয়া জান্নাহ। পঞ্চগড়ে আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.2 ডিগ্রি সেলসিয়াস। 6 দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে উত্তরের জেলাটিতে। সকাল 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। শীতের তীব্রতা আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শীতের ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক শিশুরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে 12,000 শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এদিকে ঠাকুরগাঁওয়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 11.8 ডিগ্রি সেলসিয়াস। শীতের আরও খবর জানাতে উত্তরের জেলাগুলো থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমাদের সাথে আছেন পঞ্চগড়ের সহকর্মী মোহাম্মদ আবু সালেহ মোহাম্মদ রায়হান এবং চুয়াডাঙ্গা থেকে আছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। প্রথমেই পঞ্চগড়ের খবর জানতে চাই। রায়হান, পঞ্চগড়ে তো আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, জনজীবনে নিশ্চয়ই দুর্ভোগ হচ্ছে। এর মধ্যে ছিন্নমূল মানুষ এবং নিম্ন আয়ের মানুষ যারা আছেন তাদের শীত বস্ত্র বিতরণের ক্ষেত্রে আসলে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? জি, উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু বরাবরের মতো এবারেও শীতের তীব্রতা আমরা লক্ষ্য করছি। তবে গত কয়েকদিন আগে কিন্তু আমরা কিছুটা অন্যরকম আবহাওয়া লক্ষ্য করেছিলাম, যেটা হেমন্তের শেষের দিকে কিন্তু ঘন কুয়াশায় ঢেকে গিয়েছিল পথঘাট, এবং যে শীতের যে হিমেল হাওয়া এবং যে দাপট সেটা কিন্তু অব্যাহত ছিল। তবে গত 3-4 দিন থেকে আমরা কিছুটা ব্যতিক্রম লক্ষ্য করছি। জেলা জুড়ে মৃদু শৈত্য প্রবাহের মাঝেও কিন্তু সূর্যের দেখা মিলছে, যেটা কিন্তু অনেকটাই স্বস্তি হচ্ছে জেলাবাসীর জন্য। আজকে সকাল 6টায় কিন্তু জেলা জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা 9.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তো দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু গতকাল ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস, এবং আজকে সকালে কিন্তু বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 8 থেকে 9 কিলোমিটার বেগে। যে হিমেল বাতাস সেটি অব্যাহত ছিল, এবং বাতাসের আর্দ্রতা ছিল 97%। তো জেলায় জুড়ে কিন্তু শীত এলেই মানুষের জন্য একটা দুর্ভোগ বেড়ে যায়। এই শীতের পৌষের দাপটটা কিন্তু সেটাই আমরা লক্ষ্য করছি। তবে এই ঠান্ডার মাঝেও কিন্তু সূর্যের দেখা মেলে জনমনে কিছুটা স্বস্তি পেচ্ছে, এবং মানুষের কষ্ট অনেকটাই দুর্ভোগ হচ্ছে। তো জেলার সিংহভাগ মানুষ কিন্তু আসলে শ্রমজীবী এবং নিম্ন আয়ের মানুষ, তাদের জন্য কিন্তু এই শীতটা অনেকটাই দুর্ভোগের। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে পরিমাণ শীতবস্ত্র বিতরণ করছে সেটা যেন আরো বাড়ানো হয়। এছাড়া সরকারি বেসরকারি ভাবে যদি আরো অনেক শীতবস্ত্র দেওয়া হয়, তাহলে যে তৃণমূল মানুষ রয়েছেন তাদের অনেকটাই কষ্ট লাঘব হবে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এ পর্যন্ত জেলায় 12,000-এরও বেশি শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়া কম্বল কেনার জন্য সরকারের পক্ষ থেকে কিন্তু 15 লাখ টাকারও বেশি বরাদ্দ পাওয়া গেছে। তো এই শীত আরো কয়েকদিন পরে কিন্তু আরো শীতের দাপট আমরা লক্ষ্য করব। সেটা আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে যে হয়তো ডিসেম্বরের শেষের দিকে শীতের দাপট আরো অনেকটাই বেড়ে যাবে, এবং ঘন কুয়াশা সেই সাথে মাঝারি শৈত্যপ্রবাহ লক্ষ্য করা যাবে বলে বলছে আবহাওয়া অফিস। তো এই পৌষের শীত যদিও অনেকটা বর্তমানে কম লক্ষ্য করেছে, তো আর কয়েকদিন পরে শীতের যে পৌষের দাপটটা সেটা কিন্তু আমরা লক্ষ্য করব। তো এই ছিল আমার কাছে পঞ্চগড়ের সর্বশেষ খবর। রায়হান, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরো আছেন চুয়াডাঙ্গার সহকর্মী কামরুজ্জামান সেলিম। চুয়াডাঙ্গায় আমরা শুনছিলাম যে আগামী কয়েকদিন শীতের যে তীব্রতা সেটি অব্যাহত থাকবে। চুয়াডাঙ্গা সম্পর্কে আসলে আবহাওয়া অফিস কি তথ্য দিচ্ছে বা কি পূর্বাভাস দিচ্ছে জানাবেন? সামিয়া, গত 2 দিন ধরে কিন্তু চুয়াডাঙ্গার যে তাপমাত্রা সেটা কিছুটা বেড়েছে। গতকাল চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় 10.8 ডিগ্রি সেলসিয়াস, এবং আজ সকাল 9টা তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.6 ডিগ্রি সেলসিয়াস। সামিয়া, আরো 2 থেকে 3 দিন তাপমাত্রার যে পারদ সেটা কিছুটা বাড়বে। আগামী 20 এবং 21 তারিখে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে, এবং বৃষ্টির এবং আকাশ মেঘলা থাকলে কিন্তু তাপমাত্রার যে পারদ সেটি কিন্তু একটু বাড়বে। আমরা সকাল থেকেই কিন্তু শহরে ঘুরেছি, সেখানে দেখেছি ছিন্নমূল মানুষ যারা রয়েছে তারা কিন্তু বেশ বিপাকে পড়েছে। এছাড়া কিন্তু যারা শ্রমজীবী মানুষ রয়েছে তারা সকালে কাজে বের হচ্ছে, এবং কাজে বের হয়ে তারা কিন্তু কাজ না পেয়ে অনেকেই
ফিরে যাচ্ছে। এছাড়া কিন্তু হাসপাতালগুলোতে ডায়রিয়া, নিউমোনিয়া রোগীর সংখ্যা বেশি বেড়েছে। বিশেষ করে শিশু এবং বয়স্করা কিন্তু বেশি ভর্তি হচ্ছে। এছাড়া আমরা কিন্তু কিছুক্ষণ আগেই জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন, ইতিমধ্যেই কিন্তু চুয়াডাঙ্গার 4টি উপজেলায় 10,000 কম্বল ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দিয়েছে। এছাড়া কিন্তু 12 লক্ষ নগদ টাকাও বরাদ্দ দেওয়া হয়েছে। সেখান থেকে গতকাল পর্যন্ত কিন্তু ছিন্নমূল মানুষের জন্য যে শীতবস্ত্র সেগুলো কেনা হয়েছে এবং বিকাল থেকে বিতরণ শুরু হয়েছে। আবহাওয়া অফিসের পক্ষ থেকে আমাদেরকে যেমনটি জানানো হয়েছে, আজকের পর থেকেই কিন্তু তাপমাত্রা কিছুটা বাড়বে, ঘন কুয়াশা থাকবে এবং 20 এবং 21 তারিখে বৃষ্টির সম্ভাবনার কথা বলছে। যদি বৃষ্টি হয় তাপমাত্রা কিছুটা বাড়বে এবং 20-21 তারিখের পরে কিন্তু তাপমাত্রা আরো কমে আসবে। তো সামিয়া, এই ছিল চুয়াডাঙ্গা থেকে শীতের সর্বশেষ পরিস্থিতি। কামরুজ্জামান সেলিম, ধন্যবাদ আপনাকে। উন্নয়নশীল দেশগুলোর জোট D8 সম্মেলনে যোগ দিতে মিশরের কায়রো যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাত 1:20 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায় তাকে বহন করা ফ্লাইটটি। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, তুরস্ক ও পাকিস্তান সহ কয়েকটি দেশের সরকার প্রধান অংশ নেবেন। মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ও নাইজেরিয়ার একজন উচ্চ পদস্থ কর্মকর্তাও এতে প্রতিনিধিত্ব করবেন। সম্মেলনের এবারের প্রতিপাদ্য ইনভেস্টিং ইন ইউথ অ্যান্ড সাপোর্টিং স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, শেপিং টুমরোজ ইকোনমি। আয়োজন সম্পর্কে প্রেস সচিব বলেন, সম্মেলনটি ভবিষ্যতের অর্থনীতির জন্য যুব ও MSMEর গুরুত্ব তুলে ধরছে। নির্মাণের 20 বছরও সংস্কার না হওয়ায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে চাঁদপুর বাস টার্মিনাল। টার্মিনালের বদলে গাড়ি রাখা হচ্ছে প্রধান সড়কে। এতে আঞ্চলিক সড়ক পরিণত হচ্ছে পার্কিং ইয়ার্ডে। বাড়ছে যানজট ও যাত্রী ভোগান্তি। চালক ও শ্রমিকরা জানান, সংস্কারের অভাব ও নিরাপত্তার সংকট থাকায় বাধ্য হয়ে প্রধান সড়কে গাড়ি রাখছেন তারা। পৌর কর্তৃপক্ষ বলছে, দ্রুত টার্মিনাল সংস্কারে উদ্যোগ নেওয়া হবে। 2003 সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও চাঁদপুর পৌরসভার অর্থায়নে নির্মাণ হয় চাঁদপুর পৌর বাস টার্মিনাল। নির্মাণের 20 বছর হলেও এখনো পর্যন্ত কোনো সংস্কার না হওয়ায় এটি ব্যবহার অনুপযোগী পরিণত হয়েছে নির্মাণ সামগ্রী রাখার ভাগাড়ে। টার্মিনালের ভেতরে খানাখন্দে সামান্য বৃষ্টিতে পানি জমে যায়। বাউন্ডারি না থাকায় নিরাপত্তা সংকট, বহিরাগতদের অবাধ বিচরণ, পরিবহনের বিভিন্ন যন্ত্রাংশ চুরি ও টার্মিনালের পাশে থাকা পৌরসভার ময়লার স্তূপের দুর্গন্ধে নাভিশ্বাস ওঠে শ্রমিকদের। শ্রমিকরা জানান, রাস্তায় বাস রাখায় দুর্ঘটনা ঝুঁকির পাশাপাশি সড়কে বাড়ছে যানজট ও যাত্রী ভোগান্তি। স্টাফের কোনো নিরাপত্তা নেই। একটা গাড়ি এদিকে রাখতে আসছে, চুরি ডাকাতির একটা হয়। এক গাড়ির সাথে আরেক গাড়ি যে প্লেস করব, অথবা গাড়ির থেকে আপনি প্লেস করে আপনি নামবেন, নামার কোনো পরিবেশ থাকে না বৃষ্টি হইলে। চারোসাইডে কোনো বাউন্ডারি নাই, যে কোনো সময় বহিরাগত পোলাপান আসে, আইসা গাড়ির মাল সামান এটা সেটা চুরি হয়। স্টাফ অনেক সময় গাড়ি ঘুমায়, গাড়ির মোবাইল টোবাইল চুরি হয়, এগুলো তো আছেই। মলাহালায় পৌরসভার গাড়ি এনে দুর্গন্ধে থাকা যায় না। বিভিন্ন সময় সংস্কারের দাবি জানালেও নেওয়া হয়নি প্রয়োজনীয় উদ্যোগ। অভিযোগ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের। জেলা প্রশাসক বাস স্টেশনে এসে পৌর কর্তৃপক্ষকে নিয়ে সরজমিনে নিয়ে তদন্ত করে দেখে অনুধাবন করে আমাদেরকে সংস্কারের আশ্বস্ত করেছেন। দ্রুত টার্মিনাল সংস্কারের কাজ শুরু হবে জানান পৌর প্রশাসক। পৌরসভার পক্ষ থেকে আমরা সেখানে কিছু সংস্কারমূলক কাজ হাত দিয়েছি। আশা করছি কয়েকদিনের মধ্যে সংস্কারমূলক কাজগুলো শেষ হয়ে যাবে। আমরা সেই নির্দেশনা দিয়েছি যে বাস মালিক সমিতি যেন টার্মিনাল থেকে যেন তারা পরিচালিত করে, রাস্তার মধ্যে যেন কোনো বাস না থাকে। দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতের জন্য 2 শতাধিক গাড়ি চাঁদপুর পৌর বাস টার্মিনালটি ব্যবহার করে। যানজট ও জনভোগান্তি দূর করতে দ্রুত টার্মিনাল সংস্কারে ব্যবস্থা নেওয়ার দাবি চালক, শ্রমিক ও যাত্রীদের। ডিবিসি নিউজ ডেস্ক। সুনামগঞ্জ শহরে বাস স্টেশন সম্প্রসারণ ও মাইক্রো স্ট্যান্ড করার নামে গেল সরকারের আমলে কোটি টাকার বালু বাণিজ্যের অভিযোগ উঠেছে। 2টি পরিবহন স্টেশনের নামে একটিতে আমন ধানের জমি ও অন্যটিতে পুকুর ভরাট করছিল জেলা পরিষদ। এই 2টি স্থান ভরাট করতে কেবল বালু বাণিজ্য হয়েছে বলছেন সংশ্লিষ্টরা। এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দ্রুত আধুনিক বাস স্টেশন ও মাইক্রো স্ট্যান্ড নির্মাণের দাবি স্থানীয়দের। আওয়ামী লীগ সরকারের আমলে সুনামগঞ্জ শহরের একমাত্র নতুন বাস স্টেশন বর্ধিতকরণের উদ্যোগ নেয় জেলা পরিষদ। এ সময় সুরমা নদীতে অবৈধ ড্রেজার মেশিন লাগিয়ে বাসস্ট্যান্ডের আমনের জমি ভরাট করা হয়। একই সময় মাইক্রোস্ট্যান্ড করার নামে জেলা পরিষদের আরেকটি পুকুর ভরাটের কাজ শুরু করা হয়েছিল। তবে 5ই আগস্টের পর এই কাজ বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা বলছেন স্টেশন সম্প্রসারণ ও নতুন মাইক্রো স্ট্যান্ড করার নামে কেবল বালু বাণিজ্য করেছেন তৎকালীন আওয়ামী লীগের নেতারা। খালি দেখারাম শু খালি বালুটোই ফেলাইছে, তারা এটা দেখাইয়া তারা মুনাফাটা পার। আমরা যেটা পুকুর যদি বরাদ করে তো আমরা অসুবিধা, আমরা এখান থেকে যাইতে আমরা যাইব। শহরের একমাত্র বাস স্টেশন 1994 সালে নির্মাণ হলেও সময়ের সঙ্গে বেড়েছে যাত্রী ও পরিবহনের সংখ্যা, একই সঙ্গে অবকাঠামো হয়ে পড়েছে ব্যবহারের অনুপযোগী। কিন্তু এসব সংস্কারে নেওয়া হচ্ছে না কার্যকর উদ্যোগ। পুকুরও মাছ চাষ করাই গইতো, এরপরে এটা বড় হয়েছে, বড় হইয়া তো এটার মাঝে খালি খাদ হইদার হইতে মনে হয় যার মনে হয় 2 বছর ধরে। পুকুর হওয়ার পরে কত টাকার বরাদ্দ করছে এটা আমরা জানি না, কিছু কইরা তৈয়া গেছে গিয়া কোনো হাম হইতেছে না। বাস স্টেশন সংস্কারে 1 কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে জানিয়ে জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, পুকুর শ্রেণীর জমি ভরাট আইনের লঙ্ঘন, যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। পুকুর ভরাট করা হয়েছে মাইক্রো স্ট্যান্ড তৈরির জন্য, পুকুর শ্রেণীর জমি ভরাট করে থাকা এটা আইনের লঙ্ঘন। আমরা নথিপত্র দেখে এই পর্যায়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। বালু লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও দ্রুত বাস স্টেশন আধুনিকায়ন করা হবে, এমনটি প্রত্যাশা সুনামগঞ্জবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। আজ আন্তর্জাতিক অভিবাসী দিবস। প্রতি বছরের 18 ডিসেম্বর বিশ্বব্যাপী অভিবাসী ও তাদের পরিবারের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। জাতিসংঘের সাধারণ পরিষদ 2000 সালের 4 ডিসেম্বর দিনটি বিশ্বব্যাপী উদযাপনের সিদ্ধান্ত নেয়। মূলত বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যাপক হারে অভিবাসন ও বিপুল সংখ্যক অভিবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদিকে ঘিরে এই দিবসের উৎপত্তি। 1990 সালে জাতিসংঘে গৃহীত হয়েছিল সব অভিবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের অধিকার রক্ষার আন্তর্জাতিক কনভেনশন। বিশ্বের বহু দেশ, সরকারের সংগঠন কিংবা মন্ত্রণালয় সহ বিভিন্ন বেসরকারি সংস্থা সংগঠন যথাযোগ্য মর্যাদায় দিবসকে ঘিরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালন করে। এর মধ্যে আলোচনা সভা, পথসভা, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মানববন্ধন উল্লেখযোগ্য। উচ্চশিক্ষায় বিদেশে যেতে চেয়েছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব। বৈষম্য বিরোধী আন্দোলনের সোচ্চার ছিলেন শুরু থেকেই, তবে প্রাণ হারান উত্তাল 5ই আগস্ট। এরপর 3 মাস পেরোলেও মেলেনি সরকার ঘোষিত কোনো আর্থিক অনুদান। মামলার অগ্রগতি নিয়ে হতাশ, শোকে বিহ্বল পরিবারটি। আমাকে বলতো না আন্দোলনে যেত, সেদিন আমার সামনে দিয়েই গেছে। আমি অনেকবার নিষেধ করলাম, তোমাকে দেখে ওরা টার্গেট করবে, আব্বু আজকে যাও না বাবা। সাকিবের কথা তুলতেই কেঁদে বুক ভাসালেন পরিবারের সদস্যরা। আমার ছেলে এই সাইডে মারা যাচ্ছে আর আমরা ওর পাশ দিয়ে চলে যাচ্ছি মেডিকেলে। তখনও আমার ছেলে জানতেই ছিল, বলতো যে আসলে জীবন দেয়া হলেও এই দেশের মানুষকে রক্ষা করা উচিত। আন্দোলনে উত্তর রাজশাহীর আলুপট্টি এলাকায় 5ই আগস্ট গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আঞ্জুম। ভালোবেসে পরিবারের সম্মতিতে সাকিবকে বিয়ে করেছিলেন নিশাত। শুধু স্বামী নয়, একমাত্র ভালো বন্ধুকে হারিয়ে নিঃস্ব নিশাত। আসলে সাকিব তো শুধু আমার স্বামী না, সাকিবই আমার একমাত্র বন্ধু ছিল। আমার আর কোনো ফ্রেন্ড সার্কেল কিচ্ছু নেই। সাকিবের পরিবারও রাজি ছিল না, আমার পরিবারও না। তারপরেও ধরেন সাকিব আর আমার জেদের বসে এই বিয়েটা হয়, পারিবারিকভাবে বিয়ে হয়। কিন্তু সাকিবের পড়াশোনার কারণে আমি আর আসিনি এই জায়গাতে। সাকিবের স্বপ্ন ছিল মেডিকেলে পড়ার, সুযোগ পান বেসরকারি মেডিকেলে, কিন্তু অর্থ সংকটে পূরণ হয়নি স্বপ্ন। তাই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ে ফিনল্যান্ড যাবার প্রস্তুতি নিয়েছিলেন সাকিব। বাংলাদেশ মেডিকেলে চান্স হয়েছিল, বাপের পা ধরে কাঁদছে, আব্বু আমাকে মেডিকেলে পড়াও, তোমার দোকান আছে একটা, বিক্রি করে আমাকে মেডিকেলে পড়াও, আমি অন্য কোথাও আর পড়বো না। পড়বে না জোর করে এই বরেন্দ্র ভার্সিটিতে ভর্তি করেছিলাম আমি। আন্দোলনের 3 মাসেও সরকার ঘোষিত কোনো আর্থিক অনুদান পাননি সাকিবের পরিবার। ঢাকা থেকে এখন পর্যন্ত এসেছিল 2 জন সমন্বয়ক এসেছিল, আর সরকার থেকে আমার বাসায় শুধু ডিসি এসেছিল। সে মহিলা ডিসি জয়েন্ট করে প্রথম দিনে আমার সঙ্গে দেখা করেছে, এছাড়া আর কোনো যোগাযোগ করেনি কেউ। আন্দোলনে নিহত আহতদের পরিবারের পাশে থাকবে সরকার, যোগ্যরা এগিয়ে নেবে দেশ, তাহলেই সফল হবে সন্তানের জীবনদান, মনে করেন সাকিবের মা। এই দেশে কোনো বিচার আছে? সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। রাজবাড়ীতে বীজ ও সার সংকটের মাঝে শুরু হয়েছে হালি পেঁয়াজের আবাদ। উৎপাদন ঠিক রাখতে 4000 কৃষকের মাঝে
বিনামূল্যে বীজ বিতরণ করে কৃষি বিভাগ, কিন্তু বীজ নষ্ট পড়ায় ক্ষতির মুখে পড়ে কৃষকরা। নতুন করে বীজ বিতরণের সিদ্ধান্ত হলেও এখনো পাননি 2000-এর বেশি কৃষক। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে দেখা দিয়েছে শঙ্কা। পেঁয়াজ উৎপাদনে তৃতীয় জেলা হিসেবে পরিচিত রাজবাড়ী। দেশের 14% পেঁয়াজ উৎপাদন করেন এই জেলার কৃষক। পেঁয়াজের লক্ষ্যমাত্রা পূরণে নভেম্বরের প্রথম সপ্তাহে 4000 কৃষককে 1 কেজি করে বিএডিসির বীজ দেয় কৃষি বিভাগ। বিনামূল্যের দেয়া এই বীজে চারা না গজানোয় বিপাকে পড়েন চাষিরা। ক্ষতি পুষিয়ে দিতে নতুন করে বীজ বিতরণ শুরু করলেও এখনও পাননি 2000-এর বেশি কৃষক। যারা পাইছে তাদের কাছে কিনছি, তারা আমার জমি লাগাবো 6-7 পাই, আমার 1 পোয়া জমি আর কায়দা নেই। শুনতেছি দেবে, তো ওই দানা নিয়ে তো আর এখন কৃষক চারা উৎপাদন করে তো খেতে লাগাতে পারবে না। এদিকে বেড়েছে সার ও কীটনাশকের দামও, ফলে লোকসানের শঙ্কায় চাষিরা। পেঁয়াজের খরচ এবার গতবারের থেকে একটু বেশি পড়তেছে। সার, মেডিসিন সবকিছুর দাম বেশি। এবার 25% ভুঁই আমরা রেডি করতে, ফসলটা ঘরে তুলতে আমাদের 60,000 টাকা খরচ হইতেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বিতরণ করা বীজ থেকে হালি পেঁয়াজ আবাদ সম্ভব না হলেও গুটি পেঁয়াজ চাষ করে ক্ষতি পুষিয়ে নিতে পারবেন কৃষক। সারের দামের বিষয়ে বাজার মনিটরিংয়ের কথা জানান কর্মকর্তারা। যে পেঁয়াজটা এখন দেওয়া হচ্ছে, যে সকল কৃষক অতি দ্রুত ভালোভাবে চাষাবাদ করতে পারবে তারা এটা পেঁয়াজ হিসাবে ব্যবহার করতে পারবে, পরবর্তীতে মরিকাটা হিসাবে এই বীজটা ব্যবহার করতে পারবে। সারের ব্যাপারে আমরা অত্যন্ত সজাগ এবং মনিটরিং জোরদার করা হয়েছে। 2024-25 অর্থবছরে রাজবাড়ীতে 30,020 হেক্টর জমিতে হালি পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ডিবিসি নিউজ ডেস্ক। চলতি আমন মৌসুমে কুষ্টিয়ার সরকারের ধান চাল সংগ্রহের উদ্যোগে সাড়া মিলছে না। ধানের বাজার দর বেড়ে যাওয়ায় মিল মালিকরা রয়েছেন লোকসানের ভয়। চালের নতুন দর কার্যকরের দাবি মিলারদের। এই অবস্থায় সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। অভ্যন্তরীণ খাদ্য নিরাপত্তা ঠিক রাখতে ও মজুদ বাড়াতে সরকার প্রতি বছর স্থানীয় বাজার থেকে ধান চাল সংগ্রহ করে থাকে। চালের বড় একটি অংশ আসে কুষ্টিয়া থেকে। এখানকার মিল মালিকরা কৃষকদের কাছ থেকে প্রতিমন মোটা ধান কিনছেন 1300 থেকে 1330 টাকায়। এতে প্রতি কেজির উৎপাদন খরচ পড়ে যাচ্ছে 50 টাকা, অথচ সরকারের বেঁধে দেয়া দর 47 টাকা। ফলে লোকসানের কথা বলছেন মিলাররা। মিল মালিকের কাছ থেকে চাল কিনছে 47 টাকা, মিল মালিক পাবি কোথায়? আবার এই মিল মালিক হাটে যায় তো ধানটা কিনে আনি তৈরি করবি, ধানই তো পাচ্ছে না। স্থানীয় চালকল মালিকরা বলছেন, সরকারের সাথে চুক্তি করে তারা এখন বিপাকে। ধানের বাজার দর শুরুতে স্থিতিশীল থাকলেও এখন প্রতিদিন বাড়ছে। যদি 33 টাকা কেজি ধান কিনে আর যদি চাউল যদি 47 টাকা কেজি দেয়, তাহলে চাউল পরে আপনার 50 টাকা কেজি, 3 টাকার ডিস্টেন্স। আর বাকিরা তো এখনো পর্যন্ত হতাশ। লোকসানে চাল দেয়া সম্ভব নয় জানায় চালকল মালিক সমিতি। নতুন দর নির্ধারণ সহ বোনাস ঘোষণার দাবি তাদের। গভর্নমেন্ট যদি দ্রুত একটা বোনাস বা ইনসেন্টিভ দেওয়ার যে সুযোগ আছে, প্রকিউরমেন্টটাকে বাস্তবায়ন করতে চায়, সবচেয়ে ভালো হবে। জেলা খাদ্য কর্মকর্তা জানান, মিল মালিকরা চাল সরবরাহ শুরু করেছেন, তবে গতি কম থাকায় লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা আছে। সরকারের লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে মিলাররাও প্রচণ্ড চেষ্টা করছে। তাদের যে চুক্তির আওতায় যে পরিমাণ চাল আছে সেটা তারা আস্তে আস্তে দিয়ে দেবে, কিন্তু গতিটা গতবারের তুলনায় যেহেতু বাজার মূল্য বেশি, গতিটা কম। চলতি বছর জেলায় 19,100 মেট্রিক টন সিদ্ধ চাল, 6,700 মেট্রিক টন ধান ও 1,600 মেট্রিক টন আতপ চাল কেনার লক্ষ্যমাত্রা রয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।